নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ, যেটা অত্যন্ত পুরনো একটি ঋষিদের মুনিদের একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে আমি আপনি সত্যি সত্যি পারি একদম আয়ুর্বেদিক পদ্ধতিকে কিন্তু সুস্থ হয়ে উঠতে। আজকের দিনে আমরা কিন্তু ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি। আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কিন্তু আমাদের ফুড হ্যাবিট বলুন, আমাদের ওঠা বসা বলুন, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের ক্রমানুগতিকভাবে চেঞ্জ হচ্ছে। আর এই চেঞ্জটা হতে হতেই কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে ইতিমধ্যেই ইন করে গিয়েছি। তার ফলে কিন্তু আমরা বিভিন্ন রকম কিন্তু মেডিসিন কনজিউম করছি এই ব্যথাকে উপশম করার জন্য। আর এই যে মেডিসিন আমরা কনজিউম করছি ব্যথা উপশম করার জন্য, কনজিউম করতে করতে কিন্তু আমাদের বডিটাও কিন্তু একটা মেডিসিন যেটা তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনি হয়তো অনেক সময় এরকম অনেকেই ফিল করেছেন যে মেডিসিনটা একটা ডোজের মতো কাজ করছে, মেডিসিন না খেলে আমাদের ব্যথার উপশম হবে না, কিন্তু এর থেকে যে আমরা কত বড় বিপদ আমাদের জীবনে ডেকে আনছি আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারছি না। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভীষণ একটা ফাস্ট লাইফ চলছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ছুটছি একটা সাকসেসের জন্য। এবং বেসিক্যালি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 8-10 ঘন্টা কিংবা 12-14 ঘন্টা এরকম হয়ে যাচ্ছে তাদের কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে। এই যে দিনের পর দিন আমরা একটা জায়গার মধ্যে বসে থাকছি, সেখান থেকে বসে থাকতে থাকতে একটা হচ্ছে তো আমাদের খাবার ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না, তার ফলে কি হচ্ছে বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, আর বেসিক্যালি দেখা দিচ্ছে জয়েন্ট পেন গুলো। তো এটার সম্বন্ধে যদি একটু দর্শকদেরকে বলেন আজকে। দেখুন, আজকাল যে সমস্যাটা রয়েছে, আমরা এই যে জয়েন্ট পেনের কথা যে আমরা বলি, সাধারণত দেখবেন আগেকার দিনে জয়েন্ট পেন বলতে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো কাদের দেখতে পেতাম আমরা? যারা বয়স্ক বয়স্ক বৃদ্ধ অথবা বৃদ্ধাদের এটা দেখা যেত। এটা দিয়েই একটা যেন বয়সের একটা ফাইন্ড আউট করা যেত যে এই বয়স্ক হয়ে গেছে। ঠিক আছে, কেন কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে। কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটা নেই। আজকে কি হচ্ছে, যে কোনো অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই ব্যথার সমস্যাটা দেখা যাচ্ছে। তার কারণটা কি? আপনি একটা খুব সুন্দর কথা বললেন যে আজকাল এই যে ফিজিক্যাল এক্সারসাইজ কিছু নেই। ঠিক আছে, 10 ঘন্টা 12 ঘন্টা যে চেয়ারে বসে কাজ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সাধারণত আমরা একটা যদি সঠিক জীবনশৈলী মেনটেন করি, লাইফস্টাইল মেনটেন করি, সেখানে কিন্তু দেখবেন কি থাকবে, আমার খাদ্য খাবারের ধরনটা ঠিক থাকবে, যেটা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া হবে। তারপরে আমার ঘুমটা ঠিক থাকবে, যাতে আমার শরীর এবং মন রেস্ট পায় এবং মানসিক চাপটা কম থাকে। তার সাথে তার একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমার রেগুলার কিছু এক্সারসাইজের দরকার আছে। সেটা প্রাণায়ামের মাধ্যমে হতে পারে, যোগাসনের মাধ্যমে হতে পারে। অনেকে আছে আজকাল জিমে চলে যাচ্ছে, অনেকে নিজেই একা একা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। এই যে পদ্ধতিগুলো অনেক রকম আছে, কিন্তু আলটিমেট যেটা দেখতে হবে, আমার কিন্তু একটা এক্সারসাইজ রেগুলার কিন্তু করতে হচ্ছে। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আজকাল বেশিরভাগ ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় না যে তারা এই সবগুলো মেনটেন করছে। তার ফলেই কিন্তু গন্ডগোলটা কি হচ্ছে, আমাদের মেরুদণ্ডের হাড়ের একটা শেপ আছে, বক্রতা আছে। সেই শেপটা যখন আমি ঘন্টার পর ঘন্টা বসে একটা জায়গায় কাজ করছি, এবং আজকাল ল্যাপটপ বা মোবাইলে কাজও অনেক বেশি বেড়ে গেছে, তার জন্য কি হচ্ছে, ঘাড় নামিয়ে সামনের দিকে ঝুঁকে কুজো হয়ে মানুষ কাজ করছে। এই যে 8 ঘন্টা 10 ঘন্টা এইভাবে কাজ করা, কোনো ব্যায়াম না করা, এই সবগুলো মিলিয়ে কি হচ্ছে, যে ঘাড়ের যে বক্রতাটা বা তার যে প্রপার শেপটা, সেই শেপটা কিন্তু নষ্ট হচ্ছে, কোমরের শেপটা নষ্ট হচ্ছে। এইগুলোতে কি হচ্ছে, মানুষের ব্যথার সৃষ্টি হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত কি হচ্ছে, তাদেরই যখন আরেকটু বয়স বেড়ে যাচ্ছে, যেহেতু তাদের ফাস্ট ফুড খাওয়ার একটা খুব প্রচলিত আছে, এবং তারা যেহেতু ঘন্টার পর ঘন্টার বসে খাচ্ছে, এমন কিছু খাবার দাবার খাচ্ছে যেখানে ওজন বেড়ে যাচ্ছে, তার পাশাপাশি ব্যায়াম নেই, তাতে কি হচ্ছে, তাদের কিন্তু হাড়ের মধ্যে ক্ষয় যেটা, সেটা খুব তাড়াতাড়ি চলে আসছে, যেটা আগে দেখা যেত বয়স্কদের মধ্যেই শুধু আসছে। এর জন্য দেখা যাচ্ছে যে ধরুন আজকাল 40 বছরেই দেখা যাচ্ছে যে হাঁটুতে অস্টিও আর্থারাইটিস হয়ে যাচ্ছে,
অনেকের অ্যানক্লোজিং স্পন্ডেলোসিস হচ্ছে, অনেকের সার্ভাইকাল স্পন্ডেলোসিস, লাম্বার স্পন্ডেলোসিস, সায়াটিকা, এই ধরনের বিভিন্ন ব্যথার কিন্তু সমস্যা আসা শুরু হয়ে গেছে। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আজকে যে এই ব্যথার সৃষ্টি হচ্ছে অল্প বয়সে হয়ে যাচ্ছে, তার মেন কারণ হচ্ছে আমাদের জীবনশৈলী বা লাইফস্টাইল প্রবলেম একটা। স্যার, এখনকার দিনে একটা বড় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ স্কুলের ওই ভারী ব্যাগটা বহন করতে করতে অনেকেরই দেখা যাচ্ছে যে একরকম বিভিন্ন রকম ডিজিজে তারা ভুগছেন, তার সাথে সাথে একটা ব্যাক পেনও তারা কিন্তু অনুভব করছেন। তা বাচ্চাদের ক্ষেত্রে ঠিক কি কি ট্রিটমেন্ট রয়েছে এনবিবিতে যদি একটু বলেন। দেখুন, আমাদের এখানে যারা ব্যথার জন্য আসবে, তারা সেটা অল্প বয়সী হোক, বাচ্চারা হোক, ছোট বা বড়রা, বুড়ো মানুষ হোক, সবার জন্যই কিন্তু ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। হয়তো পদ্ধতিগুলো আলাদা আলাদা হবে, এবং যার যে কারণে ব্যথাটা সৃষ্টি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা হবে। ধরুন, বাচ্চার কথা যেটা বললেন, ভারী ব্যাগ, এটা একটা বড় প্রবলেম, যে ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়। যখনই পড়তে বসছে মনে হচ্ছে যে মাথা ঘোরাচ্ছে, দেখা গেল যে চশমার পাওয়ার ঠিক আছে তবু মাথা ঘোরাচ্ছে, এগুলো একটা সমস্যা দেখা দেয়। অথবা দেখা যায় তারা হয়তো একটু কুঁজো হয়ে যাচ্ছে, যাদের ধরুন ওজনটা কম, দেখা যাচ্ছে তারা কুঁজো হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। আবার একটা প্রবলেম আছে, এটা শুধু ভারী ব্যাগ নয়, তাদের কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ওজনটা ভারী হয়ে যাচ্ছে, মানে ওজন বেড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? একটা হচ্ছে এক্সারসাইজ নেই, আরেকটা হচ্ছে খাওয়ার ধরন। একটু আগেই যেটা বলছিলাম, আজকাল দেখবেন বাচ্চারা, স্কুলের বাচ্চারা পিৎজা, বার্গার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলোর দিকে নেশা প্রচন্ড, ঠিক আছে। এবং যত দিন যাচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এখন একটা মোবাইলে সার্চ করে একটা অর্ডার দিলে বাড়িতে মানে অল্প সময়ের মধ্যে আপনাকে খাবারটা ডেলিভারি দিয়ে দেবে, আপনার যেতেও হলো না। এই যে হ্যাবিটগুলো, এগুলো করতে করতে কি হচ্ছে, তারা যে খাদ্য খাবারগুলো খাচ্ছে, প্রথমত সেটা সব খাবারগুলো কিন্তু স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দ্বিতীয় ব্যাপারটা, সেটা অনেক রোগকে ডেকে আনে। আপনি যে যা বলছিলেন, সেটা হার্টেরও রোগ হতে পারে, তারা অল্প বয়সে সুগার এসে যাওয়ার প্রবলেম হতে পারে, তার সাথে যে শরীরের যে ক্ষমতা, শক্তি, সেটাও কিন্তু আজকাল কমে যাচ্ছে। তো এই খাদ্য খাবারগুলোর জন্য হাড় দুর্বল হচ্ছে। এরাই যখন বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে বেশি পরিশ্রম করতে পারে না, শক্তি কম শরীরে, এবং একটা বয়সের পর যখন ওরকম চেয়ারে 8 ঘন্টা 10 ঘন্টা বসে বসে কাজ করছে, তাদের দেখা যাচ্ছে অল্প বয়সেই হাড়ের রোগ ধরে যাচ্ছে। তো এর জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে আমাদের এখানে। যে আমাদের এখানে এমনও পেশেন্ট দেখেছি যে হয়তো এবার ধরুন এক্সাম দেবে, নিট এক্সাম দেবে, ঠিক আছে, এরকম পেশেন্টও এসেছে যে 1 বছর দিতেই পারেনি শুধুমাত্র তার এই শরীরের ব্যথার জন্য, যেটা হয়ে গেছে অ্যানকোলজিং স্পন্ডেলোসিস। মেরুদণ্ডের হাড়টা আস্তে আস্তে, ছোট ছোট হাড়গুলো সব একসাথে জয়েন্ট হয়ে যায়, তখন মুভমেন্ট খুব অসুবিধা হয়, তার সাথে সাথে প্রচন্ড মাত্রায় পেইন থাকে, ঠিক আছে, হাঁটা চলার ধরন বদলে যায়। ওর এই প্রবলেমটা গার্জিয়ানরা বলছে যে ও অনেকক্ষণ ধরে বসে বসে পড়তে পড়তে দেখা যাচ্ছে তারপরে এই প্রবলেমটা শুরু হয়েছে, ঠিক আছে, যার জন্য 1 বছর পরীক্ষাটাই দিতে পারেনি ঠিক মতো। তো এই যে সমস্যাগুলো, এগুলোকে যদি চান আপনারা ওভারকাম করতে, সত্যিকারের সুস্থ হতে, তাহলে কিন্তু অল্প সমস্যা দেখলেই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে ব্যবস্থা আছে সব রকম। ট্রিটমেন্ট করলে যত তাড়াতাড়ি আনবেন তত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হবে, এবং তত ভালোভাবে সুস্থ হবে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। কোনো কারণে হয়তো লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আয়ুর্বেদিক পদ্ধতিকে নিজের জীবনশৈলীকে একটু পরিবর্তন করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই হাত ধরতে পারেন এনভি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আর রুটটা জানাই কিন্তু ভীষণ দরকার, কারণ যদি কোনো রোগের রুটটা জানা না থাকে তাহলে কিন্তু আপনার পুরো ট্রিটমেন্টটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এই অসম্পূর্ণতা থেকেই কিন্তু যে মানুষগুলোকে আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারে, তারাই হচ্ছে এনবি বিরিয়ানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টররা। তারা কিন্তু প্রত্যেকটা সময় আপনাদের পাশে থাকার এবং সাথে থাকার চেষ্টা করছেন, আপনি যাতে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। এবং আপনার যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারে ডায়াল করতে পারেন। তার
জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কখন কাকে পাচ্ছেন, তো আপনাদের জন্য যে কোনো কোয়ারিজের জন্যই কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে ডায়াল করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাবাসীরা পাচ্ছেন কিন্তু আমতলাতে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে যারা সারিয়ে তুলতে পারে তারাই হচ্ছেন এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন? আমি হাওড়া জেলা বরগাছিয়া থেকে বলছি, বিজন চট্টোপাধ্যায়। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। 26 প্লাস। এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা, মাথা চুল উঠে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা এবং কতদিন যখন স্নান করছি স্নানের সময় অনেক চুল উঠে যাচ্ছে গামছার মধ্যে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা প্রায় মাস 3 তারিখ ধরে হচ্ছে। আচ্ছা, চুল যে পড়ে এবং হ্যাঁ, বিছানার মধ্যে যখন রাত্রে ঘুমোচ্ছি, সকালে যখন ঘুম থেকে উঠছি, বালিশের মধ্যে চুল পড়ে থাকছে। আচ্ছা, শুনুন স্যার আচ্ছা, বলছেন। আপনি যে চুল পড়ে যাচ্ছে বলছেন, এই যে চুলগুলো বিছানার মধ্যে পাচ্ছেন, ওখান থেকে কি আপনি দেখতে পাচ্ছেন যে চুলের গোড়ায় একটা সাদা মতো জিনিস দেখতে পান কি? হ্যাঁ, চুলের গোড়া একটা সাদা মতো জিনিস রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার এবং এই বয়সে দাঁড়িয়ে চুল উঠে যাওয়াটা খুব মারাত্মক সমস্যা। হ্যাঁ, তা তো বটেই। আর আপনার লাইফস্টাইলটা বলুন, খাওয়া দাওয়ার ধরনটা কিরকম আছে, কাজকর্ম কি ধরনের করছেন, ঘুম কেমন হয়, এগুলো বলুন আমায়। ঘুম স্বাভাবিক হয়, কাজকর্ম, অফিসে কাজকর্ম করতে হয়। আর খাওয়া দাওয়া বলতে গেলে একটু হিট খাওয়া দাওয়া বেশি পছন্দ করি। পেটের কোনো সমস্যা আছে? এটার সমস্যা আছে। আচ্ছা, আর কোনো সময় থাইরয়েড চেক করেছিলেন? থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা? না, থাইরয়েডের কোনো সমস্যা নেই। থাইরয়েড, সুগার, ওগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণে। আচ্ছা, আর আপনার যেটা মাথায় কি খুশকি আছে? মাথায় খুশকি আছে, মানে মাথা যখন ইঁদুরে দিয়ে আঁচড়ানো হয় তখন সারা পথে একটা ভাব লক্ষ্য করা যায়, ময়লা ময়লা। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম যে ব্যাপারটা আমি এখানে বলবো, চুলের যে উনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন ব্যাপারগুলো, এর মধ্যে কয়েকটা জিনিস বোঝার আছে যে পুরুষদের চুল কেন পড়ে, মহিলাদের চুল কেন পড়ে, কিছুটা আলাদা কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় একই কারণ। প্রথম বলবো যে এই যে ড্যান্ড্রাফ, খুশকি যদি থাকে মাথায়, তাহলে কিন্তু দেখা যায় অনেকের খুব তাড়াতাড়ি চুল পড়া শুরু করে, মানে চুলটাকে নষ্ট করে দেয়। এবং যতক্ষণ না খুশকি কমছে, চুল পড়া কিন্তু চট করে কমতে চাইবে না। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। দ্বিতীয় আরেকটা আছে ব্যাপার, এই যে চুলগুলো পড়ছে দুভাবে পড়ে যায়। একটা দেখা যায় যে চুলের যেই পার্টটা আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে, সেগুলো ভেঙে ভেঙে পড়ে, চুল আঁচড়াতে গেলে পড়তে পারে, শ্যাম্পু করলে পড়তে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠার পর গামছা কি বলে টাওয়েলের মধ্যে পড়ছে, মানে বালিশের ওপর যে টাওয়েল দেওয়া থাকে তার উপরে পড়ছে। স্নান করতে গেলে, মাথা মুছতে গেলে অনেকে সেখানে দেখছে যে চুল পড়ছে। এরকম হয় এক একটা সময়। আবার কিছু কিছু আছে চুলগুলো যখন পড়ছে দেখা যাচ্ছে একদম গোড়া থেকে উপড়ে আসছে, মানে এই যে একটু আগে বললাম আমি কথা, চুলের গোড়া একটা সাদা মতো জিনিস, যে চুলের বাল্ব বলা হয় ওটা, বাল্বটা মানে একটা যেমনি দানা বলি না আমরা, যেমনি একটা গাছের দানা হয়, একটা ধান লাগাতে গেলে কি হয়, ধানটা লাগালে সেটা আস্তে আস্তে গাছ হয়, তারপরে তার উপরে আবার ফলটা হয়, মানে ধান যেগুলো তৈরি হয়। তো এখানে চুলের ক্ষেত্রেও কিন্তু ওরকম ছোট ছোট দানা থাকে, মানে ওটা ওর বলতে পারেন বীজ বলতে পারেন আপনি। সেই বীজটা থেকে যদি মানে ওই বীজটা যদি হেলদি হয়, পরিবেশ সব ঠিক থাকে, চুলের কোনো ইনফেকশন না থাকে, তাহলে ওটা বড় হচ্ছে এবং তার নিয়ম বেঁধে তার যতদিন আয়ু সেটা থাকবে, তারপরে সেটা পড়ে যাবে। দানাটা কিন্তু থাকবে, এইটাই বোঝান। একটা বললাম ওপর থেকে চুল ভেঙে পড়ে অনেক সময় আমরা দেখি, আরেকটা হচ্ছে দানা শুদ্ধ যখন চুলে আসছে তখন বুঝতে হবে আমার স্ক্যাল্প কিন্তু আনহেলদি, মানে স্ক্যাল্পের মধ্যে আমার চুলের যে টাকটা, মাথার উপরে যে তালুটা, এটা হেলদি না, সুস্থ নেই, তার মানে অসুস্থ হয়ে আছে। তার জন্য একদম গোড়া থেকে টান, মানে টান লাগলেই ওপর থেকে উঠে চলে আসছে একদম গোড়া থেকে, নিচ থেকে। তাহলে এইটা আরেকটা কারণ, দুভাবে চুলটা পড়া আমি যেটা বললাম। এবং
এই রকম যদি সিচুয়েশন থাকে তাহলে কিন্তু শুধু ওপরে চিকিৎসা করলে হবে না, করতে হবে ভেতরে অবধি যাতে চিকিৎসার এফেক্টটা আসে। একদম আমরা বলি না আয়ুর্বেদের গোড়া থেকে চিকিৎসা, একদমই তাই, গোড়া থেকেই চিকিৎসাটা করতে হবে যাতে ওই গোড়াটা শক্ত থাকে, উঠে না আসে। আছড়াতে গেলে বা মুছতে গেলে বা যেভাবেই হোক যাতে উঠে চলে না আসে, তার ট্রিটমেন্টটা কিন্তু আবার আলাদা হবে। এর বিভিন্ন কারণ থাকে, অনেক সময় হরমোনের সমস্যার জন্য হয়, পুরুষের হরমোন আলাদা, মহিলার হরমোন আলাদা, তাদের যার যার হরমোন অনুযায়ী যেটা সমস্যা হয় যখন তখন সেখান থেকে চুল পড়তে পারে। মানসিক চাপ যদি খুব বেশি থাকে সেখানেও হরমোনাল পরিবর্তন আসে, সেখান থেকেও স্ট্রেস হরমোন যখন বেড়ে যায় মানসিক চাপের থেকে তখন সেখান থেকেও চুল পড়তে পারে। যদি আপনার রাতে ঘুম ঠিক মতো না হয়, মানে আপনার শরীর রেস্ট পাচ্ছে না, রিপেয়ার করার চান্স পাচ্ছে না, যে ক্ষয়ক্ষতিগুলো সারাদিনে হয় শরীরের ওপর সেই ক্ষয়ক্ষতিগুলো মানে সারিয়ে নেওয়ার মতো সময় দিচ্ছেন না আপনি, মানে রাত্রে ঘুম ঠিক মতো হচ্ছে না, অটোমেটিক সেখানেও কিন্তু চুল পড়তে পারে। তারপরে আসবো আমি এবার খাওয়া দাওয়া এবং যত্ন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি, আমার চুলের জন্য যে ধরনের প্রোটিন দরকার সেই প্রোটিনগুলো যদি আমার চুল না পায় তাহলে কিন্তু দেখতে হবে আমার চুল পড়ে যেতে পারে। যদি দেখা যাচ্ছে আয়রনের ঘাটতি থাকে, যেটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা হয়, কারণ পুরুষদের থেকে মহিলাদের হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা একটু কম থাকে, এবং দেখা গেছে যে অনেকেরই যাদের চুল পড়ছে মহিলাদের ক্ষেত্রে অনেক সংখ্যক মানুষেরই কিন্তু দেখা যায় যে এই ফেরেটিন একটা টেস্ট আছে, সেই টেস্টটা করলে বোঝা যায় যে আয়রনের ঘাটতি আছে কিনা, এবং দেখা যায় যে রিপোর্টে দেখাচ্ছে আয়রনের ঘাটতি আছে। তার মানে খাদ্য খাবার যদি ঠিক না থাকে সেখান থেকেও কিন্তু চুল পড়বে। এই যে চুল পড়ার সমস্যাগুলো, এগুলোকে ঠিক করতে গেলে ভেতর থেকেও সারিয়ে তুলতে হবে, ওপর থেকেও কিছু ট্রিটমেন্ট আছে আমাদের যেগুলো করতে হবে। সেখানে আমাদের এনবিপির একটা ডিভিশন আছে লাইলিগেন্স, সেই লাইলিগেন্স থেকে আমাদের কিছু একদম অ্যাডভান্স কিছু থেরাপি আছে, সেই থেরাপিগুলো করলে দেখা যাবে। আর এবং ভিতরের সমস্যাগুলো কাটানোর জন্য আমাদের আয়ুর্বেদিক মেডিসিন, দুটোর কম্বিনেশন যখন হবে দেখবেন আপনার চুলের গোড়া যেখানে বেঁচে আছে সেখান থেকে কিন্তু উইদাউট এনি সার্জারি, ট্রান্সপ্লান্ট ছাড়া কিন্তু আবার নতুন চুল আপনি পাবেন। মজবুত হবে চুলের গোড়া, সুন্দর হবে চুল, আর যদি ওপর থেকে ভেঙে ভেঙে পড়ে সেগুলোও ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে পুরোটারই কিন্তু ট্রিটমেন্ট করা হবে। আমি আপনি কিন্তু প্রত্যেকেই চাই একদম শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থতা, এবং তার জন্য কিন্তু আয়ুর্বেদিক ভীষণ উপকার, কেন আয়ুর্বেদিক একমাত্র পারে আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে। আর সেখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে আয়ুর্বেদিক ডক্টররা প্রতিনিয়তই কিন্তু বলছেন কিভাবে আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন, এখন যাকে বলে একদম গোড়া থেকে সুস্থ, কারণ রুটটা জানা ভীষণ দরকার। সেই জন্যই কিন্তু ডাক্তারবাবুরা যখনই আসছেন প্রতিনিয়ত কিন্তু বলছেন আপনারা কিভাবে আবারও সুস্থ স্বাভাবিক জীবন আজকের দিনে লিড করতে পারবেন। আমরা আরো আলোচনায় আসবো। স্যার, আমাদের একটা বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শুভজিৎ দাস বলছি হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটাকে বলবেন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার বয়সটা বলবেন। হ্যাঁ, 28+। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? কিছুদিন আগে আমি পড়ে গিয়েছিলাম, তো হাতে আঘাত লেগেছিল। তো তারপরে দেখছি মানে 2 সপ্তাহ যাওয়ার পরে তো এবারে মাঝে মাঝে যন্ত্রণা হয়, আর যন্ত্রণাটা ধরো 5 থেকে 10 সেকেন্ড থাকে, তারপরে আবার চলে যায়। কোনো আচ্ছা, ডাক্তার আগে দেখিয়েছেন কখনো? না না, দেখাই না, এই তো যন্ত্রণাটাই দেখছি কিছুদিন ধরে হচ্ছে। আচ্ছা শুনুন স্যার, আর বলছি। আপনার তখন কি কোনো ফুলে ছিল জায়গাটা, বা কোনো ওষুধ খেয়েছিলেন, কিছু করেছিলেন? না না, কিছু করিনি। কিছু করেননি। দেখুন আপনার যে প্রবলেমটা আছে, আপনার হাতের মধ্যে চোটটা লেগেছে তাই তো, পড়ে যাওয়ার পর হ্যাঁ হ্যাঁ, হাতের কোন জায়গাটা লেগেছে? হাতে মানে কনুইতে। কনুইতে লেগেছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন এই যে আঘাতটা লেগেছে, সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু আঘাত লাগলে যে ভেঙে যায়, ভেঙে গেলে বা খুব জোরে চোট পেলে কয়েকটা সিমটম কিন্তু থাকবে। হয়তো দেখা যাবে যে জায়গাটা ফুলে আছে, হয়তো দেখা যাবে যে ওই জয়েন্টটা আপনি নাড়াতে পারছেন না, ব্যথা থাকবে, অনেক সময় দেখা যায় ওই জায়গাটা খুব গরম হয়ে আছে, লাল হয়ে আছে, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। ঠিক আছে, তো আপনার কি হয়েছিল সেই মুহূর্তে সেটা তো আপনি নিজেই জানেন। এটার জন্য যদি মনে করেন যে এখন আবার নতুন করে ব্যথাটা হচ্ছে, প্রথমে যেটা করবেন, কিছু ওজন তুলবেন না, ভারী কিছু ওজন তুলবেন না,
কারণ আপনার কিছুই ডাক্তার দেখাননি বলে এটা জানা যায় না সেখানে কি সত্যি কোনো বড় একটা চোট লেগে গেছিল, ঠিক আছে, আপনার বয়স কম হয়তো তার জন্য আপনি হয়তো সেই টাইমে ব্যথাটা কমে গেছে, আপনি আর সেটা নিয়ে ভাবেননি। এখন আবার যেহেতু ব্যথা হচ্ছে আপনার মনে হচ্ছে যে কি হয়েছে না কি কেন হচ্ছে ব্যথাটা, তার জন্য ওজনটা এখন তুলবেন না। বলবো আপনার কাছাকাছি আমাদের যে চেম্বার আছে সেখানে একবার চলে আসুন, এসে দেখান। যদি আমাদের ডাক্তারবাবুরা মনে করেন যে কিছু এক্সরে করতে হবে তো করিয়ে নেবে, আর না হলে যদি দেখে বুঝে যায় তাহলে সেই অনুযায়ী ওষুধ খেলে আস্তে আস্তে দেখবেন সমস্যাটা ঠিক হয়ে যাবে। যে কোনো রকম শারীরিক সমস্যা হোক কিংবা যে কোনো রকমের ধরনের অসুবিধার জন্য কিন্তু আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুর এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়াও কিন্তু শিলচর আসামে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদার এবং হেরিয়াতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসে পাচ্ছেন ডক্টর আরদেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাতে পাচ্ছেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুর দুয়ারে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আবার কিন্তু দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাঁকে, মেছেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, জামশেদপুরে পাচ্ছেন এন ভট্টাচার্য, গঙ্গারামপুরবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, আবারও আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু রয়েছে ডক্টর এস ঘোষাল, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামের বাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এগুলো বিভিন্ন জায়গাতেই কিন্তু চেম্বার রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বেছে নিয়ে যে কোনো চেম্বারেই কিন্তু পৌঁছে যেতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই যারা মুক্তি দিতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে বলা হয় একদম রুট ট্রিটমেন্ট করা হয়ে থাকে, আর রুটটাই ভীষণ দরকার, যেখানে বলে টাইম বেস রিপোর্ট বাউন্ড ট্রিটমেন্ট করা হয়ে থাকে। স্যার, আলোচনায় আসবো, আরো একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম প্রদীপ রায় বলছি। বলুন প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? কিন্তু আমার বিষয়ে বলতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার বয়সটা একটু বলবেন? আমি সল্টলেক থেকে বলছিলাম, বয়স হচ্ছে 41। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা রয়েছে? সমস্যা হচ্ছে ঠান্ডা পড়লে না আমার খুব গায়ে ব্যথা মানে গা ফা ব্যথা করে প্রচন্ড পরিমাণে, গিটে গিটে জ্বর যন্ত্রণা। তো অনেক বছর ধরে একটা ডাক্তার দেখানো বেড়েই চলেছে। আচ্ছা আচ্ছা, আপনার চেহারাটা কেমন? মোটামুটি ধরুন 5 ফুট। না মানে ওজন ওজন টোজন কেমন, ভারী চেহারা না পাতলা? হ্যাঁ আরেকবার বলুন। 76। না, বলছি আপনার ওজনটা কি রকম জিজ্ঞেস মানে করছি, আপনি কি খুব 76 তো ওজন, মানে ভারী চেহারা না হালকা চেহারা আর কি, সেটাই বলছি। না মানে মোটাও না রোগাও না। মিডিয়াম? আচ্ছা আরেকটা কথা বলুন, আপনার যে অ্যাসিড গ্যাস এই ব্যাপারগুলো কি বেশি হয়? হ্যাঁ এগুলো একটু হয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন আমি কেন বললাম, আমি বিস্তারিতটা বলছি। দেখুন, আমাদের যাদের ব্যথার প্রকোপ হয় বেশি তাদের মধ্যে কিন্তু এই যে বাত পিত্ত কফ এই ত্রিদোষ বলা হয়, ঠিক আছে? এই বাত পিত্ত কফ যাদের এই বাতের প্রকৃতি বা বাতের দোষ বেশি থাকে শরীরের মধ্যে, তাদের মধ্যে কিন্তু এই ব্যথাগুলো সৃষ্টি হয়। এবার বাত মানে হচ্ছে বায়ু, তাদের মধ্যে এই যে গ্যাস অ্যাসিডিটি এগুলোও কিন্তু, মানে অ্যাসিডিটিটা বলবো না, এই গ্যাসের ব্যাপারটাও বেশি থাকে। তার জন্যই আমরা দেখবেন আমরা জানি যে শীতকালের কিছু খাবার আছে যেগুলোতে গ্যাস ফর্ম বেশি হয়, যেমন ধরুন ফুলকপি, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, তারপরে ধরুন বেগুন, এগুলোতে কিন্তু গ্যাস হয়, ঠিক আছে? তো এগুলো আমরা যাদের ব্যথার রোগ তাদেরকে আমরা বলি না খেতে, তার মানে যাতে শরীরের মধ্যে বায়ুর মাত্রাটা বেড়ে না যায়, ঠিক আছে? আর তার জন্যই এই যাদের ধরুন এই অ্যাসিডিটি গ্যাসের সমস্যা থাকে
তাদের কিন্তু ব্যথার প্রকোপটা বেড়ে যায়। এই জন্যই দেখবেন অনেকে বলে যে আমাদের কাছে পেশেন্টরা যারা আসে, আমার ব্যথার সমস্যা আছে, যেদিন পটিটা ক্লিয়ার না হয় সেদিন কিন্তু ব্যথা বেড়ে যায়। তার কারণ হচ্ছে যখনই আপনার পটি ক্লিয়ার হবে না, স্টুল ক্লিয়ার হবে না, আপনার ভেতরে কিন্তু একটা গ্যাস তৈরি হতে থাকবে। কারণ আমাদের স্টুলটা হচ্ছে বর্জ্য পদার্থ, সেটা বেরাতে পারছে না, তার জন্য ভেতরে গ্যাস ফর্ম করবে এবং ব্যথা বাড়িয়ে দেবে। তো আপনার যেটা হচ্ছে শীতকালের খাবার দাবার গুলো একটু চেঞ্জ করবেন, যেগুলো না করলাম এগুলো খাবেন না, যতটা পারবেন খাবেন না, একটু হালকা এক্সারসাইজের মধ্যে থাকুন, ঠিক আছে? ওজন তুলতে হবে না, নর্মাল দেখুন কেমন থাকছেন। আর আপনার চেহারাটা শুনে মনে হচ্ছে হাইটটা তো অতটা খেয়াল করলাম না কত বললেন, তবে যদি ভারী চেহারা হয় সেটাকে একটু কমানোর চেষ্টা করবেন, কারণ আমাদের প্রত্যেকটা জয়েন্টে একটা ক্ষমতা থাকে ওজন বহন করার, সেটার থেকে যদি বেশি হয় কিন্তু শক্তি আমাদের যদি কম হয়, ধরুন মাংসপেশির শক্তি বা ফ্যাট বেশি থাকে, তাহলে কিন্তু ওই ব্যথাগুলো বাড়তে পারে। নিজের জীবনকে এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে যদি আপনারা গুছিয়ে তুলতে চান এবং সম্পূর্ণভাবে নীরবভাবে যদি বাঁচতে চান আগামী দিনগুলো, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনপি বিরিয়ানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আর তার জন্য কিন্তু আপনাদের অবিলম্বে যে কোনো কোয়ারিজের জন্যই আপনাদের হেল্পলাইন নাম্বারটা ডায়াল করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আলোচনায় আসবো, স্যার একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। নমস্কার। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে হ্যাঁ। জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার নামটা স্যার, বলবেন এবং হ্যাঁ আমি মৌসুমী বাড়াই বলছি। হুম, বলুন। বলুন বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আর একদিন এখানে স্যার বলছিলেন যে আমার ওই হাত ঝিমঝিম করার কথা সমস্যা শুনছিলাম, যে বললো আম পাতা সেদ্ধ করে খাওয়ার জন্য, বুঝলেন? আচ্ছা, দিয়ে আমি আম পাতা সেদ্ধ করে খেয়েছি। তার আগে হোমিওপ্যাথি খাচ্ছিলাম, কিন্তু আম পাতা সেদ্ধ করে খাওয়ার পর আমার রেজাল্ট ভালো পাই। মানে দুদিন পর আমার হাত ঝিমঝিমিটা কমে, হাত অবসাদটা কমে। কিন্তু কতদিন খেতে হবে সেটা ফোন করলাম। মানে আর এখানেই কিন্তু স্যার মানে এনবিপির একটা মানে বিশাল জয়। মানে যখন মানুষ রয়েছেন একদম বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে, তখনই কিন্তু এনবিপি পাচ্ছে শুধুমাত্র আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাকে সুস্থ করে তুলতে। এবার আপনার কি সমস্যা হচ্ছে এখন বলুন? হ্যাঁ, এখন হচ্ছে আমি এই হাত ঝিমঝিমিটা কম আছে, কিন্তু মাঝের যে আঙুলটা, সেই জয়েন্টটা, নিচের দিকে যে জয়েন্টটা, সেটা আমার ব্যথা করে। তার জন্য করতে পারি সেটাই। আচ্ছা, একটা কাজ করুন, প্রথম কথা দেখুন আপনি ওটা খেয়ে একটু আরাম পেয়েছেন, খুব ভালো। এবার এগুলো আমরা যেগুলো বলে দিই ওগুলো হচ্ছে কিছু টোটকা বলে দিই, ঠিক আছে? এবার আপনি একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন, দেখালে বোঝা যাবে যে এখন কি পরিস্থিতি রয়েছে, এখন আরো কি কিছু করতে হবে কিনা, তার জন্য মেডিসিন কিছু দেওয়ার দরকার আছে কিনা, নাকি আপনি যেটা করছেন সেটা এখন বন্ধ থাকবে। এই সব ব্যাপারগুলো কিন্তু আপনি জেনে যাবেন একবার দেখাতে এলে, এবং সেই অনুযায়ী চললে কিন্তু দেখা যাবে এটা একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন, আর ভবিষ্যতে এটা কিন্তু আবার ফিরে ফিরে আসবে না। এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যে দিয়ে সত্যি সত্যি মানুষজন যে আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠেছেন, দেখে নেব তারই একটা ঝলক আমরা এই মুহূর্তে। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন
তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মানতে বিশ্বাস আমরা। ম্যাডাম আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এসে এখানে আমি এলেন? হাঁটতে চলতেই পারতাম না। আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছে? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক ডক্টর এস ভাদুরী স্যারকে আবারও অনেক স্বাগত এই অনুষ্ঠানে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম আর কি ব্যথাজনিত কারণে, স্যার এরকম তো অনেক পেশেন্টই রয়েছেন যারা সিভিয়ার রোগে আক্রান্ত, ধরুন ক্যান্সার কিংবা ডায়াবেটিস এসব রোগে আক্রান্ত। তাদের ক্ষেত্রে ধরুন এই যে জয়েন্ট নি পেন কিংবা ব্যাক পেন যেগুলো হচ্ছে, সেটা যদি একটু দর্শকদেরকে বলেন, মানে সেই ব্যথা এবং সামান্য ব্যথার মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে? দেখুন, আমরা দেখেছি যে যারা ক্যান্সারের পেশেন্ট তারা যখন একটা অ্যাডভান্স স্টেজে চলে যায় তাদের মধ্যে কিন্তু শরীরের মধ্যে ব্যথার সৃষ্টি হয়, ঠিক আছে? তো আমাদের এখানে আয়ুর্বেদায় যেটা রয়েছে, এখানে কিন্তু ব্যথার আমরা মেইনলি চিকিৎসাটা করি না, যে ব্যথাটা
যে কারণে হচ্ছে, যেটা মানে মেইন ব্যথাটা হচ্ছে একটা উপসর্গ, ঠিক আছে, যেটা একটা আমরা কি বলবো সিমটম আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে ব্যথাটার কারণটা, যেটা হচ্ছে কজ। আমরা কিন্তু আয়ুর্বেদের মাধ্যমে এই রুট কজটার উপরেই কাজ করি যে কি কারণে ব্যথা। এবার দেখুন, যখন কোনো ক্যান্সার পেশেন্ট আসে আমাদের কাছে, অনেক জায়গায় ঘুরেছে, কেমো নিয়েছে, বা ধরুন ওষুধ খাচ্ছে অনেক দিনের, আলটিমেটলি রিকভারি হয়নি, আস্তে আস্তে তারা টার্মিনাল দিকে চলে যাচ্ছে, মানে শেষের দিকে চলে গেছে, তখন একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে আমাদের কাছে এলো যে এখন কি কিছু করা যাবে। দেখুন, সবকিছুর জন্য একটু সময়ের প্রয়োজন থাকে, আপনার হাতে একটু সময় নিয়ে আসতে হবে, মানে আমাদেরকে সেই সময়টা দিতে হবে যাতে আমরা সেইগুলোকে আবার রিভার্স করতে পারি, বা যে কন্ডিশনে আছে তার থেকে আরো ইমপ্রুভমেন্ট আমরা দিতে পারি, সেই সুযোগটা দিতে হবে। সেই সুযোগটা কিসের? সময়ের। তো একেবারে শেষ সবকিছু করে না এসে যদি কোনো মানুষ সঠিক টাইমে আসতে পারে, অবশ্যই কিন্তু তারা ভালো রেজাল্ট পাচ্ছে। এবং এই যে ব্যথার ব্যাপারটা বললাম, আমাদের এখানে একটা ডিভিশন আছে পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু বিভিন্ন রোগের জন্য থেরাপি দেওয়া হয়, সেটা মানসিক রোগ হোক বা শারীরিক রোগ হোক। যারা ধরুন এরকম কন্ডিশনেও আছে যে যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, কিন্তু ধরুন শরীরের মধ্যে ব্যথার একটা উপসর্গ দেখা গেছে, যেটার জন্য কষ্ট পাচ্ছে, আমাদের এখানে যখন তার থরো চেক আপ হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেককেই সাজেস্ট করি যে পঞ্চকর্মা নিন, তাহলে আপনার এই সমস্যাগুলো অনেকটা কমবে। এবং যদি দেখা যাচ্ছে তারা যদি মনে করেন যে না, ক্যান্সারের ট্রিটমেন্টটা আমাদের কাছেই করবেন, তারও ব্যবস্থা রয়েছে এখানে। তার জন্য তাদের আমাদের পরামর্শ নিয়ে চলতে হবে, আমাদের মেডিসিন খেতে হবে, খাদ্য খাবারের ধরন যেরকম ভাবে আমরা গাইড করব সেভাবে কিন্তু চলতে হবে। একটা জিনিস মাথায় মনে রাখতে হবে, যে কোনো রোগের কিন্তু আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন বা অনেক রোগকে আপনি আটকাতে পারবেন যদি আপনার লাইফস্টাইলটা ঠিক থাকে। লাইফস্টাইল একটা বড় ব্যাপার, আমরা কিন্তু এটাকে মানে কেয়ার করি না, মানে নেগলেক্ট করে চলি, যেভাবে খুশি চলছি, যখন ইচ্ছা খাচ্ছি, যখন ইচ্ছা ঘুমোচ্ছি, যখন ইচ্ছা যা খুশি করছি আর কি, ঠিক আছে। এই শরীরের ওপরে এই অত্যাচারটা যদি না করি, অনেক কেসে দেখা গেছে যে ওষুধের পাশাপাশি লাইফস্টাইল চেঞ্জ করেই কিন্তু একটা মানুষ আস্তে আস্তে তার সেই রোগের কন্ডিশন থেকে কিন্তু সুস্থতার দিকে ফিরে গেছে। একটু মনে রাখবেন, 4টে জিনিস মাথায় রাখবেন একটা সুস্থ জীবনযাপন করতে গেলে, যেটা আগেও বলেছি, বারে বারে বলছি। একটা হচ্ছে খাদ্য খাবারের ধরন, দ্বিতীয় হচ্ছে ব্যায়াম, তৃতীয় হচ্ছে মানসিক চাপকে যতটা পারা কমিয়ে বা সেটাকে একটা ভয় না পেয়ে, চিন্তা না করে তাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এগিয়ে যাওয়া, এবং চতুর্থ হচ্ছে রাতের ঘুম বা রেস্ট। এই 4টে জিনিস আমাদের ঠিক মতো করতে হয়। এবং খাওয়ার একটা ব্যাপার, শুধু আপনি কি খাচ্ছেন, এই যে দেখবেন আয়ুর্বেদায় বলি আমরা বিরুদ্ধ আহার, মানে কিছু কিছু খাওয়ার কম্বিনেশন আছে যেটা আপনার খাওয়া চলবে না, কোনো মানুষেরই চলবে না, সেগুলো যেমন মেনটেন করতে হয়। তার পাশাপাশি খাওয়ারের সময়, আয়ুর্বেদে বলা হয় সূর্য উদয় হবে তখন খাওয়া আপনি স্টার্ট করতে পারেন, সূর্য অস্ত যাবে তারপর আপনি আর কিছু খাবেন না, শুধু জল খাবেন। কেন? আমাদের যে পাকস্থলীর মধ্যে যে একটা ক্রিয়া হয়, যেটা আমরা মানে কি বলবো মেটাবলিজম বলি, ঠিক আছে, এই যে পদ্ধতিটা, এটা সবচেয়ে ভালো কাজ করে তখনই যখন আমরা এই সময় মেনে খাদ্য খাবার খাই। এটা হচ্ছে ফার্স্ট একটা জিনিস। এবং যেসব মানুষ ধরুন ক্যান্সারে ভুগছেন, তাদের ক্ষেত্রেও বলবো খুব তাড়াতাড়ি রাত্রের ডিনারটা সারতে হবে, এবং চিনিকে অ্যাভয়েড করবেন। চিনি জাতীয় যেসব খাবার, যার মধ্যে চিনি আছে, যে শর্করা জাতীয়, যেমনি ধরুন আপনি আটার জিনিস হোক, ময়দার জিনিস হোক, চালের জিনিস হোক, সবগুলোর মধ্যেই কিন্তু চিনি আছে। এরকম চিনি থাকা খাবারগুলোকে আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। আপনি কিন্তু এনার্জি, শরীরের যে এনার্জি দরকার, সেটা কিন্তু আপনি প্রোটিন থেকেও পাবেন, ফ্যাটের থেকেও পাবেন, আবার কার্বোহাইড্রেট যেটা আমি বলছি শর্করা জাতীয় খাবার, তার মধ্যেও পাবেন। কিন্তু শর্করা জাতীয় খাবার খেলে আপনার কিন্তু ক্যান্সারের প্রবলেমগুলো আরো বাড়তে থাকে, এবং সেগুলো নষ্ট হতে পারে না, মানে ক্যান্সারের জামটা নষ্ট হতে পারে না। আর যদি আপনি টাইম মতো খান, এই খাবারগুলোকে অ্যাভয়েড করেন, দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন। এর একদম পারফেক্ট যদি আপনি একটা নিয়ম চান, তাহলে বলবো একবার যাদের সমস্যা আছে আসুন আমাদের কাছে এসে একবার দেখিয়ে নিন। এবং যে কোনো রোগের জন্য বলবো, যদি আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট করেন, তার পাশাপাশি একটা জীবনশৈলী আমরা যেভাবে আপনাকে বলে দেব, তার যতটা বেশি পারবেন নিয়ম মেনে যদি চলেন,
তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি করে নেবেন আপনার সমস্যাটা। নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ এবং স্বাভাবিক করে তুলতে এবং নীরোগ করে তুলতে আপনাকে কিন্তু অবশ্যই হাত ধরতে হবে আয়ুর্বেদের, কারণ আয়ুর্বেদই একমাত্র পারে আপনাকে সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ করে তুলতে, যেটা আজকের দিনে আমার আপনার ভীষণ প্রয়োজন। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আর আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য, যে কোনো রকম কোয়ারিসের জন্যই কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। স্যার, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে অমল ভূঁইয়া বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই ম্যাডাম। আচ্ছা, আমার মাসে একবার দুবার করে পায়খানা গেলে তার আগেই, পায়খানার আগেই ব্লাড চায়। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার এখন 54। আচ্ছা, আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার বলতে হোমিও খায়, কেউ বলছে শরীর গরম, কিছু মাংস খেলে হয় এরকম বলে। এবার আস্তে আস্তে একটু শরীর নর্মাল হলে কমে যাচ্ছে। আজকেও আবার গিয়েছিলাম, মানে ভয় লেগে যাবে যে পায়খানা করার আগে যে কোনো কপ পেড়েছি এ করেছি না, প্রথমেই রক্ত অনেকটা ফেন ধরে চলে যাবে। আচ্ছা, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতেই ট্রিটমেন্ট করাতে, তাই তো? হ্যাঁ, আমি আয়ুর্বেদিক তো অবশ্যই চাচ্ছি। আর আমার ছেলের রয়েছে, থাইরয়েড রয়েছে। থাইরয়েডে কি স্যার কোনো কফি খাওয়া বারণ রয়েছে? ওলকপি, স্যার ফুলকপি? একটু বলছেন, আপনি শুনতে হ্যাঁ, আপনি একটা একটা শুনুন। আগে আমি একটা প্রশ্ন করছি আপনাকে। যেটা বলছিলাম যে আপনার সমস্যাটা যেটা, আপনার যে আমারটা রক্ত বলুন, বেরোচ্ছে ওটা কি একদম ফ্রেশ ব্লাড, মানে লাল রক্ত বেরাচ্ছে, তাই তো? হ্যাঁ, লাল রক্ত। হ্যাঁ, একদম মানে লাল ডিপ কালার, মানে কালচে নয়, তাই তো? ঠিক কালচে বলা যায় না। ঠিক, তার মানে ফ্রেশ ব্লাড। এবার দেখুন, এইটা হচ্ছে পাইলসের একটা লক্ষণ, ঠিক আছে? এবং আপনার যেটা বলছেন যে আপনার কোষে যাওয়া, শরীর গরম হয়ে যাওয়াটার কথাটার থেকে আরো বেশি পারফেক্ট হচ্ছে আপনার যে শরীর কোষে গেছে কিনা। শরীর কোষে গেলে কি হয়, আমাদের ওই মলদ্বারের উপরে চাপ পড়ে, পায়খানাটা যখন বেরাবে, যখনই চাপ পড়ছে তখন আপনার কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে। এটা হচ্ছে খুব মানে মেন কারণ, ঠিক আছে? আপনার এই ব্যাপারটা আগেও হয়েছে বললেন, এখনো আবার শুরু হয়েছে। আপনার কি ধরনের কাজকর্ম করতে হয়? কি বলছেন? কাজের ধরনটা কি আপনার? আমি আয়রন করি। হ্যাঁ, ইস্ত্রি, মানে আয়রন করি। হ্যাঁ, আচ্ছা, গরমের কাজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখুন, সেটার জন্য আপনি শরীর ঠান্ডা রাখতে গেলে আপনার কয়েকটা জিনিস মেনটেন করতে হয়। যেটা ধরুন আপনি ডাব খেতে পারেন, ঠিক আছে? ডাব খেলে শরীর ঠান্ডা থাকে, আপনার ইলেকট্রোলাইটিক ব্যালেন্স থাকবে। জল, এমনি নর্মাল জলই বেশি পরিমাণ খাবেন, ঠিক আছে? ওটাও শরীরকে, আমাদের জলই হচ্ছে আসল যেটা আমাদের শরীরের টেম্পারেচার মেনটেন করে, ঠিক আছে? বডির টেম্পারেচার। এমনি পেট আলাদা করে ওই রকম গরম হয়ে যায় না, মানে পুরো শরীরটাই ঠিক রাখতে হবে আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা ব্যাপার আপনি মাথায় রাখবেন, যে আপনি যে খাওয়াগুলো খাচ্ছেন তার মধ্যে যাতে আদা কোনো রকম না হয়। আদাটা চলবে না। আদার কাজ হচ্ছে রক্তটাকে পাতলা করে। এবার যদি আপনার কোথাও চিড়ে যায় তাহলে রক্ত কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে? তাহলে আপনি আদা খাবেন না, আপনার এটা বাদ দিতে হবে। যে কোনো ভাবে আদা খাবেন না, কোনোভাবেই খাবেন না। তৃতীয়ত যেটা, আপনার পায়খানা কিন্তু নরম রাখতে হবে। পায়খানাটা কি কষে গেছিল আজকে? না স্যার, পায়খানা হয় না, যাই না। ভয়ের চোটে যাচ্ছেন না, তাই তো? না না, ভয়ের চোটে না, পায়খানা আমি জানি পায়খানা একটু হবে বলে গিয়েছি। তো পায়খানা হলেই না, সেদিনকেও এরকম হয়েছিল, পায়খানার আগেই আমার রক্ত। বুঝতে পেরেছি। তার মানে আপনার রেগুলার পায়খানাটা হচ্ছে না, পায়খানাটা রেগুলার হচ্ছে না, তাই তো? না, পায়খানা আমার হয়, আমার সকাল সন্ধ্যা দুবার পায়খানা হবেই, পরিষ্কার থাকে পায়খানা, তবুও পেটে গ্যাস হয়ে যাচ্ছে, কখনো পেট জ্বালা, ছাতি জ্বালা। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনার কাছাকাছি আমাদের যে চেম্বার আছে সেখানে একবার এসে দেখান। আপনাকে সামনে আমরা যত প্রশ্ন করতে পারবো তার সঠিক উত্তরটা পেয়ে গেলে আমি যাবো স্যার, আপনাদের এতে অবশ্যই যাবো। আমি চিন্তা ভাবনা নিয়ে রেখেছি ডিসেম্বরের লাস্টে যাবো। ঠিক আছে। এবং চবনপ্রাশ কি খাওয়া যাবে? হ্যাঁ, চবনপ্রাশ চবনপ্রাশের সাথে এটার কোনো সমস্যা নেই, ঠিক আছে? চবনপ্রাশ, তবে অনেক চবনপ্রাশ আছে সেগুলো নামেই চবনপ্রাশ। কারণ যদি কিনতেই হয় একবার আগে আমাদের কাছে আসুন, এসে দেখিয়ে নিন, ঠিক আছে? এটা, হ্যাঁ, আরেকটা যেটা আপনি ছেলের সম্বন্ধে বলছিলেন, সেখানে কফি জাতীয় খাবারগুলো দেবেন না।
তার সাথে আরেকটা জিনিস, কফিটা সবাই মাথায় রাখতে পারে। আরেকটা জিনিস যেটা খুব দরকার, যেটা দেবেন না, সেটা হচ্ছে সয়াবিন জাতীয় কোনো খাবার দেবেন না। সয়াবিনের দানাও দেবেন না, সয়াবিনের ওই যে মাংসগুলো হয়, চাংস গুলো, ওগুলোও দেবেন না, সয়াবিন তেল দেবেন না, এইগুলোকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর একবার চলে আসুন, ছেলের জন্য ট্রিটমেন্টও আছে, থাইরয়েডের সমস্যা থাকলে সেগুলো করলে একটা টাইমের পর আর সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হবে না। আর আপনার প্রবলেমটাও নিয়ে আসুন, এগুলোকে ফেলে রাখবেন না, কারণ এই রক্ত পড়াটা যদি ঠিক না করা যায় ভবিষ্যতে কিন্তু অন্য বড় সমস্যা হতে পারে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন আপনার যে কোনো রকম ইনকোয়ারিজের জন্য। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু শিলচর আসামে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়া এবং হেরিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে এবং মালদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর এস ঘোষালকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাকে নিরোগ করে তোলার জন্যই অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার নিমিষে চিকিৎসা হয়ে থাকে। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হ্যালো। বাগনান থেকে বলছি, হাওড়া থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 25 বছর। হ্যাঁ, এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে বাদিকে তলপেটে আমার খুব পেন। বাদিকে তলপেটে। তলপেটে, আচ্ছা, পেন হচ্ছে। হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে এটা? পেন হচ্ছে। কতদিন ধরে হচ্ছে? হচ্ছে 7 দিন ধরে। আচ্ছা, আপনার কি কোনো এমনি গাইনির সমস্যা রয়েছে? না, সেরকম তো কোনো সমস্যা নেই। পিরিয়ডস নরমাল হয়? হ্যাঁ হ্যাঁ, নরমাল হয়। আচ্ছা, আর এই সমস্যাটার জন্য কখনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো পরীক্ষা করিয়েছেন? না, এখনো অব্দি কিছু করিনি। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা মাঝে মধ্যে হয়। হ্যাঁ? এখন হচ্ছে আবার যখন এটা হয়তো যখন ওই সকালের দিকে বা খাবার পরে যখন হচ্ছে। আপনি একটা কাজ করুন, ঠিক আছে? আপনার এই সমস্যাটার জন্য একবার আমাদের কাছে আসুন। আসার পর আমরা দেখে যদি মনে করি কোনো টেস্ট করাতে হবে টেস্ট করিয়ে নেব, আর যদি দেখছি যে না টেস্ট করার প্রয়োজন নেই তাহলে ট্রিটমেন্ট চালু করে দেবো, ঠিক আছে? একবার আসুন, এসে দেখিয়ে নিন। অনেক ধন্যবাদ। স্যার, অনেক বয়স্করাই রয়েছেন যারা হয়তো আর্থারাইটিসের পেশেন্ট রয়েছেন, তো তাদের ক্ষেত্রে যদি দর্শকদের বলেন যে কি টাইপের আর্থারাইটিস আমরা দেখলে বুঝতে পারবো যে এই টাইপের খুব সিভিয়ার আর্থারাইটিস আমাদের জন্য? দেখুন, আর্থারাইটিসের অনেক প্রকার আছে, ঠিক আছে? এবার সাধারণভাবে আপনারা কখন আপনি কোনো আর্থারাইটিসই কিন্তু মানে ক্ষতিকারক না এরকম নয়। প্রত্যেকটা আর্থারাইটিসের সমস্যাই কিন্তু আপনাকে ভোগাবে এবং ক্ষয়ক্ষতি করবে। তো আপনি যেটা সবচেয়ে বড় কথা, আর্থারাইটিস হয়েছে, আপনি হয়তো হয়েছে, এটাই বলবো, সেটা বুঝবেন কিভাবে? প্রথম যেই সিমটমটা দেখবেন সেটা হচ্ছে ব্যথা, এবং অস্টিও আর্থারাইটিসটাই সবচেয়ে বেশি মানুষকে এফেক্ট করে। যত বয়স বাড়ে সেটা আরো বেশি দাঁড়িয়ে যায়,
এবং দেখা যায় যে মানুষের পা বেঁকেও যায়, হাঁটাচলা রেস্ট্রিকশন হয়ে যায়, ভাঁজ করতে পারে না পা, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হচ্ছে, এরকম অনেক সমস্যা। আমরা অনেক সময় দেখেছি এমন মানুষকে যে ধরুন সে মেট্রোতে থেকে নামছে, তো মেট্রো থেকে সোজা হয়ে নামতে পারে না, সাইড করে পা দিয়ে নামে, তার মানে সামনের দিকে সে ঝুঁকে নামতেই পারছে না, পা ফেলতে পারছে না, কাত হয়ে হয়ে আমরা দেখেছি। ঠিক আছে, আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আসে যারা এসে বলে যে আমি এইভাবে নামতে পারি না, তাই আসাটা আমাদের সম্ভব হয় না হয়তো, যে কিভাবে আসবো এইটা জিজ্ঞাসা করে। তখন আমরা তাদেরকে বলে দিই যে আমাদের অনেক জায়গায় চেম্বার আছে, আপনার বাড়ির কাছাকাছি যেটা সেটা আসুন, একই ট্রিটমেন্ট হবে সব জায়গায়। তো এরকম সমস্যা কিন্তু আসে। কি করতে হবে, যখনই কোনো রকম ব্যথা জনিত সমস্যা দেখবেন জয়েন্টের মধ্যে, আমি পেট ব্যথা মাথা ব্যথার কথা বলছি না, কোনো একটা জয়েন্টে যখনই আপনি দেখবেন ব্যথা হচ্ছে, সেটা ছাড়ছে না, আপনি হয়তো কিছু মলম লাগালেন, অল্প ব্যথা সারলো, বা খুব ইমার্জেন্সির জন্য একটা ট্যাবলেট হয়তো খেয়েই ফেলেছেন, কিন্তু কয়েকদিন পর দেখলেন আবার ওটা ফিরে আসছে, কোনো একটা পার্টিকুলার কাজ করতে গিয়ে ওই সমস্যাটা বাড়ছে, দেরি করবেন না, আমাদের কাছে আসবেন, আমরা প্রপার ট্রিটমেন্ট করে নেব, এবং আপনি পরামর্শটাও ঠিক পাবেন এবং বুঝে যাবেন যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর জন্য কি ট্রিটমেন্ট করতে হবে, সবকিছু যখন আপনি বুঝে যাবেন, ট্রিটমেন্টটা করবেন সেই অনুযায়ী, অটোমেটিক দেখবেন সেটা পার্মানেন্টলি সলিউশন হয়ে গেছে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে কথা বলবেন, কে বলছেন? নমস্কার, আমি গৌতম মন্ডল বলছিলাম। হ্যাঁ, আচ্ছা বলুন, কোথা থেকে কথা বলছেন? বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে। বলুন গৌতম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের বয়সটা একটু বলবেন। 26। 26। এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? আমার চুলটা বয়ে যাচ্ছে, তো চুল যখন উঠে যায়, চুলের ওই যে গোড়াতে সাদা সাদা থেকে যায়, চুল অনেকটা করে উঠে যায়, ওটা কি কমানো যাবে কিছু? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার খাদ্য খাবারের ধরনটা বলুন। খাদ্য খাবারের ধরন বলতে আমি যেমন নর্মালি বাড়িতে খাওয়া হয়, সবাই খায় সেরকমই খায়। মাছ মাংস ডিম খান? হ্যাঁ, মাছ মাংস ডিম তো খাওয়া হয়। শাকসবজি কেমন খান? শাকসবজিটা একটু কম হয়। আচ্ছা, আর পেটের কোনো সমস্যা আছে? ছিল, এখন মানে এখন ইদানিং নেই। ইদানিং। আর আপনার রাতে ঘুম ঠিক মতো হয়? রাতের ঘুমটা ঠিক হয় বলতে হ্যাঁ কম হয় একটু। কম হয়। দেখুন, এগুলোর অনেকগুলো কারণ আছে, তবে ঠিক টাইমে চলে এলে কিন্তু এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এখন আপনি যখন বুঝে গেছেন চুলের গোড়া চলে আসছে, চুলের গোড়াতে সাদা সাদা, একদম একদম, তার মানে গজাবে ওখান থেকে নাকি একদম পুরো হবেই না? হ্যাঁ, আপনি শুনুন, বুঝে নিন, যেখানে চুলের গোড়ার যেই চুলটা উঠে গেছে সেটার জীবনে কোনোদিন ফিরবে না। এবার আপনি যত তাড়াতাড়ি আসবেন, এইটা আমরা দেখে নিতে পারবো যে আপনার কতগুলো জায়গায় এরকম খালি হয়ে গেছে। ঠিক আছে, কিছু পরীক্ষা আছে, সেগুলো করে দেখে নিতে পারবো যে কতটা হওয়ার আশা আছে। তার থেকে 19-20 হবে। এবং ট্রিটমেন্টটা যখন আপনি করবেন, আস্তে আস্তে এই চুলের যে গোড়াগুলো সেগুলো শক্ত হবে, তখন কিন্তু আপনার হাত লেগে বা চিরুনি দিয়ে আঁচড়ালে বা শ্যাম্পু করলে চুলের গোড়া থেকে উঠে আসবে না। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে স্ক্যাল্পটা মানে টাকটা ড্যামেজ হয়ে গেছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে, সেটাকেও আমরা ঠিক করে দেবো, সেখানে ব্লাড সার্কুলেশন বাড়বে। তার পাশাপাশি আপনার যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে, যে গ্যাস অ্যাসিডিটির ব্যাপার বললেন, হজমটা ঠিক মতো হয় না, খাদ্য খাবারের ধরনগুলো, এগুলোকেও আমরা উল্টে মানে ঠিক করে দেবো। এগুলোও যখন আবার রিভার্স হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এবং এই ট্রিটমেন্টটা হবে চুলের, দেখবেন আস্তে আস্তে চুল পড়াটা নর্মাল হয়ে যাবে। চুল দেখুন সবারই পড়বে, আমার আপনার সবারই পড়বে, কারণ চুলের একটা আয়ু আছে, সেই আয়ুটা শেষ হয়ে গেলে, জীবন চক্রটা শেষ হলে সে পড়ে গিয়ে আবার একটা নতুন উঠবে। কিন্তু যদি চুলের গোড়াটা সাদাটা যদি পড়েই যায়, তাহলে উঠবে না, কোনোদিনই আর ওঠাতে পারবে না, পৃথিবীতে কেউ পারবে না। ঠিক আছে, তার জন্যই বলবো যে একটা কাজ করুন, দেরি না করে একবার চলে আসুন আমাদের কাছে, আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে প্রপার গাইড করে দেবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরো একবার জানিয়ে রাখি, সম্পূর্ণ নিরোগ এবং সুস্থ থাকতে আপনাকে কিন্তু অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলা হয় রুট ট্রিটমেন্ট, একেবারে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, যেটা ভীষণ প্রয়োজন আজকালকার দিনে জীবনশৈলীর ক্ষেত্রে। আপনি প্রত্যেকেই কিন্তু চাই একটা সুস্থ স্বাভাবিক নিরোগ জীবন পেতে, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ সেন্টারের। আপনাকে তার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটাও ডায়াল করতে হবে, যে কোনো রকম কোয়ারিজের জন্যই তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 98302355
27 অথবা 37 নম্বরে। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু আসাম শিলচরবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিরাবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, দুর্গাপুরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস খাঁকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য এবং জামশেদপুরবাসীরাও কিন্তু পাচ্ছেন এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনাকে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু সুস্থ এবং নীরোগ করে তোলার অঙ্গীকার রাখছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, স্বাগত আপনাকে। কে বলছেন, বলুন। নমস্কার, আমি মেছেদা থেকে সঞ্জয় দাস বলছি। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার আগে বয়সটা বলুন। আমার বয়স ওই 30। আচ্ছা বলুন, এবার কি শারীরিক সমস্যা? সমস্যাটা হচ্ছে মানে শীতকাল এলেই মোটামুটি কোপ, সর্দি, কাশি লেগেই থাকে। আচ্ছা আচ্ছা, একদম। আচ্ছা, আপনার কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা আপনি জানেন? হ্যাঁ বলুন। আপনার অ্যালার্জি আছে কিনা আপনি জানেন? না না, অ্যালার্জি নয়, কিন্তু ইসোনোফিল বাড়া আছে। হ্যাঁ, ইওসিনোফিল বাড়া আছে। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনার যে সমস্যাটা, এটা কিন্তু আপনার এক ধরনের অ্যালার্জি। আমাদের কিছু টেস্ট আছে, সেই আইজিই বলে একটা টেস্ট হয়, ওটা যদি আমরা টেস্ট করে দেখি তাহলে বোঝা যাবে আপনার অ্যালার্জির টেন্ডেন্সিটা কতটা আছে। ঠিক আছে, ইওসিনোফিল বেশি আছে, তার মানে ঠান্ডা লেগে যাওয়ার ধাতটা আপনার মধ্যে খুব বেশি। এইটা আপনি যদি আমাদের কাছে আসেন, প্রথমে আমরা দেখে নেব, আপনার রিপোর্টটা যেটা আছে ওটা নিয়ে আসবেন, দেখে নেব, সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু হবে। তার সাথে অ্যালার্জির কন্ডিশনটা কেমন আছে, অ্যালার্জির ধাতটা আপনার মধ্যে কতটা বেশি আছে সেটাও দেখে নেওয়া যাবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে দেখবেন আপনি আস্তে 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 কি হবে, আপনার ইমিউনিটিটা বাড়বে। ইমিউনিটিটা যখনই বাড়বে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার মানে বেড়ে যাবে। তখন কিন্তু আপনার এই যে ওয়েদার চেঞ্জ, হট করে ঠান্ডা লাগা, বারে বারে ঠান্ডা লাগা, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর তার সাথে সাথে আবার আরো কিছু টেস্ট থাকে, সেগুলো আমরা আবার দেখি যে কোন জিনিসটা থেকে হচ্ছে, সেটাও অনেক সময় দেখতে হয় যে মানে কোনো খাবার থেকে আপনার অ্যালার্জি আছে কিনা, সেটা হতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো জিনিসের জন্য, সেগুলো টাচ করলে আপনার অ্যালার্জি হয় কিনা, সেগুলো গায়ে লাগলে অ্যালার্জি হয় কিনা, এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, সেটা একটা হয়তো মসুর ডালও হতে পারে, আপনি জানেনই না হয়তো। ঠিক আছে, আবার সেটা সবসময় যে আমাদের মধ্যে ধারণা আছে যে অ্যালার্জি মানে চিংড়ি মাছ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না। ঠিক আছে, এইগুলো শুধু তাই নয়, এগুলোর মধ্যে হয়তো আপনার অ্যালার্জিই নেই, হয়তো খুব সাধারণ থেকে সাধারণ জিনিসের মধ্যে অ্যালার্জি আছে, যেটা হয়তো আপনি জানেনই না। এরকম মানুষের মধ্যে রয়েই যায়, কারণ ওইসব টেস্ট চট করে কেউ করে না। ঠিক আছে, তার মানে এখন আপনার কি করতে হবে, আগে আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে গাইড করব, ট্রিটমেন্ট স্টার্ট করব। যদি কোনো টেস্ট করার দরকার হয় টেস্ট করিয়ে নেব। দেখবেন ট্রিটমেন্ট করতে করতে আস্তে আস্তে কিন্তু আপনার এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। এবং ডিটক্স বলে যেটা আমরা পঞ্চকর্মা করাই, তার মধ্যে এমন কিছু পদ্ধতি আছে যে আমাদের শরীরটাকে শোধন করা হয়, সেটা করলে কিন্তু আপনার যে কোনো রোগ থেকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন।
নিজেকে সম্পূর্ণভাবে সুস্থ করতে আপনাকে কিন্তু অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, এবং যে কোনো সমস্যার জন্য, যে কোনো কোয়ারিসের জন্যই কিন্তু আপনারা ফোন করতে পারেন হেল্পলাইন নাম্বারে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভরাত্রি।